ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কামড়া। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা পেলা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে একবার রাবড়ির মতো করে বললে, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশান দেয়। কেউ বলে খামোকা একটা কাটা মুন্ডু ঘ্যাচাত করে কামড়াতে এলো। কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাতের ওপর হেঁটে যাচ্ছে। কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আরেক পা দিয়ে। বল্টুদা বললে, বাজে বকিসনি, ধর এই আম গাছটায় ভূত আছে। এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম। না, ভূত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার ওপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই। একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতটাকে খামোকা আমি ধরতে যাব কেন? কি দরকার আমার? ভূত ডরাতারা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সব বলে দিচ্ছি। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি? আমি দস্তুর মতো ঘাবড়ে বললুম, বল্টুদা, এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত ধরে টেনে বসলো। বললে, আহা, যাচ্ছিস কেন? বললুম বলেই কি সত্যিই কি ভূতে ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলুম কি না, সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে টেনিদার মতো গল্প বাগিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বললে, টেনি, তার কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেড আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকার খাবার খেয়ে গেল। নাকটাকে কীরকম যেন তেলে ভাজা সিঙাড়ার মতো করে বল্টুদা বললে, ছো ছো। যাবার আগে আমার পিঠ চাবড়ে কী সব ম্যাফিস্টোফিলিস টিলিস বলেও গেল। কিছু বুঝতে পারলাম না। রামো রামো, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলাম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকম। তোমার ভূতের গল্পটাই বলো। গল্প? আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিলে। তারপর বলতে থাকলো, আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলুম। দিন 10 বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলুম। সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো একটা ছোট জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পিছনের দিকের একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো।
আমি ফাঁকা গাড়িটায় টুক করে উঠে বসলুম। শতরঞ্জি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও প্রায় 20-30 মিনিট এখানে থামবে। আমি উঠে বসে দেখতে লাগলুম। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছনের দিকে গাড়ি বলেই এটার ওপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে, নিজেকে বেশ লাটবেলাটের মতো মনে হয়। এর মধ্যে জন 2 মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যেই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবেচিন্তে লাভ নেই। গাড়ি ছাড়তে আর কিছু দেরি আছে। কিন্তু আমি আর বসতে পারছিলুম না। একে তো আসবার আগে বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভার। তা রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লুম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলুম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিতল অন্ধকারে গোটা 4 আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিছু নেই। জানালার অন্যদিকে তাকালুম, ঠিক একই দৃশ্য। যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরা সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপরে মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন একটা কুণ্ডলি পাকিয়ে উঠেছে তার ভিতরে। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাত যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভিতরেও অন্তত আবঝা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, তাও যদি না হয় লাইনের ধারের ঝোপে জঙ্গলে অন্তত 2-1 জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে? তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে।
আর কি নিদারুণভাবে মশা কামড়াচ্ছে সে আর তোকে কি বলবো পেলা। তার ওপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলুম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরেই। শেষে জেরবার হয়ে যেই একটা চাটি হাঁকড়েছি, তোরে কি বলবো পেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমওলা নরম কি একটা জিনিসের ওপর ঘপাং করে গিয়ে চটটা পড়ল। ঘুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরেই কি যেন ধপাত করে চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরেই কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি? হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চড় খেয়ে ঘুত করে লাফিয়ে উঠল? আর লাফিয়েই বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এ গাড়িতে উঠতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়ব গাড়ি থেকে? তারপর যেদিকে চোখ চায় টেনে দৌড় লাগাবো। কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক বিদিক দূর থেকে নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল ছ্যারাত ছ্যারাত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছড়াত করে কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপরে, গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললুম। সামনে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অর্থই অন্ধকারে একপাল পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম। গলা দিয়ে গান বেরুলো না, খালি বুবু করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলুম। ভয় কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই ছ্যাঁচড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবিনি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানালার কাঁচের মধ্য দিয়ে স্পষ্ট দেখলুম। মনে হলো এক চোখে যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি
বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম, আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো। তারপর ধাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলুম আজ এই ভুতুড়ে রেলগাড়ি কামড়াতেই অপঘাতেই প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপাবাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলাম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুড়ে কামড়াটা যেন কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না। কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকলে আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে। তারপরেই সোজা হার্টফেল। বাড়িতে মা বাবার কাছে পৌঁছতে পারবো না। এখন থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি। এমন সময় বাজখাই গলায় কে বললে, ইউরোক। আতকে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলোয় ইয়া ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজখাই স্বরে বললে, ইউরোক তুম কন হে? ওরে বাপরে সাহেব ভূত। আমার রামনাম গিয়ে ব্রহ্মরন্ধে পৌঁছলো। আবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামল। আমি আকুল হয়ে বললুম, তারপর? তারপর আর কি, ভীষণ যাতা ব্যাপার। মানে আবার কি? কামরাটা খারাপ। জংশন স্টেশনেই সেই জন্যে ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘোরে কিচ্ছু টের পাইনি আমি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় উঠে এসেছিল। গাড়ি ধোয়ার জল ছটছট করে আমার মুখে এসে পড়েছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে। আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, অ্যাঁ? বল্টুদা বললে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না। এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল। হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে।